কেমন আছেন সবাই? আজকে আমরা জানতে চলেছি একটি বাংলাদেশি সিনেমা সম্পর্কে। আর এই সিনেমাটির নাম হচ্ছে তুফান। আর এই সিনেমাটি রিলিজ হয়েছে গত কোরবানির ঈদে, মানে ২০২৪ সালের কোরবানির ঈদে। তো চলুন আমরা মুভিটা হালকা করে দেখে আসি। তো মুভিটার শুরুতে আমরা দেখতে পাই আতাউল গনি ওরফে তুফান একটি রাজনৈতিক পার্টিতে এসেছে। আর তখন সময় চলছিল ১৯৯০। তো তুফান এখানে আসে এবং মদ পান করছিল। তখন এই পার্টির সামনে যে নির্বাচন আছে, নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল। তখন তুফান বলে ওঠে, আমার প্ল্যান অনুযায়ী কাজ করো, তাহলে নিশ্চিত পাস। আর তুফানের এই কথা শুনে সবাই চুপ হয়ে যায়। তখন সালাউদ্দিন লাবলু বলে, তুই কি রে, জীবনে কুইরা মার্ডার করছিস? তুই বেশি হইলে ৫টা, ১০টা, ২০টা, এখানে যাদেরকে দেখছিস সবাই ৫০টার উপরে মার্ডার করেছে। ওই তুই নিচে বস। তখন সেখানে থাকা আর একটা মহিলা নেতা বলে, এই ছেলে, তুমি জানো তুমি কার সামনে কথা বলছ? তোমার সাহস তো কম না, আবার আমাদের সামনেই সিগারেট খাচ্ছ। এই তোরা কি কোথায় আছিস? এটা কি এখান থেকে বের কর। তখন সেখানে থাকা একটি গার্ড আসে এবং তুফানকে বলে সেখান থেকে চলে যাওয়ার জন্য, এবং অনেক গালাগালি করে। তখন তুফান সুন্দর করে এখান থেকে বের হয়ে চলে যায়। তখন তুফান গাড়ির ডিকিটা খুলে এবং তার কাছে থাকা সবচেয়ে বড় মেশিনগানটা হাতে নেয় এবং ভিতরে আসে। আর ভিতরে এসে মুহূর্তের মধ্যে সবকিছু গুলিতে ছাঁচড়া করে দেয়। আর এখন আর কেউ বেঁচে নেই, এখন রাজত্ব করবে শুধু তুফান। তো তারপর সিন শিফট হয় এবং আমরা দেখি শান্ত, মানে শাকিব খান ঘুম থেকে উঠেছে। আর একটু আগে আমরা যেই শাকিব খানকে দেখেছি, এই শাকিব খানের সাথে সেই শাকিব খানের কোনো মিল নেই। তার মানে কি স্বপ্নে দেখছিল? আচ্ছা, যাই হোক। তারপর আমরা দেখি শান্ত হাত মুখ ধোয় এবং তারপর সে গান ধরে, আজকে আমার পকেট ফাঁকা। আর শান্ত একজন সহজ সরল ছেলে। আর শান্তর একমাত্র সঙ্গী হল জুলি। আর জুলি একজন সিনেমার কস্টিউম ডিজাইনার। আর শান্তর ইচ্ছা সে সিনেমায় কাজ করবে, নায়ক হবে। তো শান্ত জুলির সাথে একদিন শুটিং দেখতে যায়। কিন্তু শুটিংয়ে ভুল বোঝাবুঝির কারণে হিরো এবং ভিলেনের মধ্যে মারামারি লেগে যায়। তখন সবাই আসে ঝগড়া থামানোর জন্য, আর জুলিও আসে তখন ঝগড়া থামানোর জন্য। তখন জুলির উপরে ভিলেন হাত তোলে, আর এটা দেখে শান্ত তাদেরকে উড়াধুরা মারতে থাকে। আর এটা দেখে পরিচালক তো হাঁ করে শান্তর দিকে তাকিয়ে থাকে। এখানে আবার যেই ভিলেনের সাথে মারামারি করছে, এই ভিলেনের বাসা কিন্তু ছিল আবার এই গ্রামেই, যেই গ্রামে শুটিং হচ্ছে। তো ভিলেন যেহেতু এই গ্রামের লোকাল, তার কারণে তার গ্রামের সকল লোকেরা আসে শান্তকে মারার জন্য। আর শান্তকে দেখে সবাই ভয় পেয়ে যায় এবং তারা এখান থেকে চলে যায়। তো তারপর তারা বাসায় আসে এবং জুলি শান্তর প্রশংসা করছিল। তখন জুলি বলে, একটা ব্যাপার বুঝলাম না, এলাকাবাসী তোমাকে মারতে এসে এত ভয় কেন পেল? তখন আবার বাইরে থেকে কে যেন সাহায্যের জন্য চিল্লাচিল্লি করছিল। তখন শান্ত কিছু না বলে বাইরে চলে যায়। আর শান্ত বাইরে গেলে দেখতে পায় তার প্রতিবেশী শিপন চাচার ওয়াইফ প্রসব ব্যথা উঠেছে। তখন তারা মহিলাটিকে নিয়ে হসপিটালে চলে যায় ইমিডিয়েটলি। তখন ডাক্তার বলে, ইমার্জেন্সি ও নেগেটিভ রক্ত লাগবে, কিন্তু হসপিটালে রক্ত নেই। আর এটা দেখে তারা অনেক চিন্তায় পড়ে যায়। তখন শান্ত তার মহল্লায় আসে এবং মসজিদের মাইকে অ্যানাউন্স করতে থাকে, শিপন চাচার স্ত্রী অনেক অসুস্থ, ইমার্জেন্সি ও নেগেটিভ রক্ত লাগবে। যদি কারো ও নেগেটিভ রক্ত হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি মসজিদের সামনে আসুন। তারপর শান্ত বাইরে আসে, আর বাইরে এসে দেখতে পায় মহল্লার প্রায় অনেক মানুষই এসেছে রক্ত দিতে। আর শান্ত এটা দেখে অনেক খুশি হয়। তারপর শান্ত তাদের মাঝখান থেকে একজনকে নিয়ে হসপিটালে যায় আর ওই মহিলাটিকে রক্ত দেয়। আর শিপন চাচার রক্ত দেওয়ার লোক দেখে অনেক খুশি হয় এবং শান্তর জন্য এবং সেই লোকের জন্য অনেক দোয়া করে। আর এদিকে শান্তর মারামারি দেখে ওই পরিচালক শান্তকে একটি শুটিং সেটে ডাকে এবং শান্তকে একটি ভিলেনের ক্যারেক্টার দেওয়া হয়। আর সে অনেক খুশি হয়ে যায় এবং সেই ভিলেনের ক্যারেক্টার করে। তারপর শান্ত খুশি হয়ে বাড়িতে আসে এবং তার এলাকাবাসীকে এসে দেখাতে থাকে যে সে শুটিং সেটে কী কী। আর শান্ত যেই সিনেমাতে শুটিং করছে
সেই সিনেমার নায়িকা আবার মিমি মানে সূচনা। তো একদিন জুলি শান্তকে সূচনার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন সূচনা শান্তর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো তারপর দেখতে দেখতে সিনেমা রিলিজ হয়, আর শান্ত তার মহল্লাবাসীকে বলেছিল সে এই সিনেমাতে শুটিং করেছে, আর তার মহল্লাবাসীকেও বলেছিল এই সিনেমা দেখার জন্য। আর সবাই দেখতে আসে এই সিনেমা। তো সিনেমায় দেখতে দেখতে প্রায় শেষের পথে, কিন্তু শান্তকে তারা কোথাও দেখতে পায় না, কারণ শান্তর সিনাগুলো সিনেমার পরিচালক গ্রুপ করে কেটে বাদ দিয়ে দেয়। আর শান্তর এলাকাবাসী শান্তকে ফ্রড, ধোঁকাবাজ, বাটপার বলে গালাগালি করতে থাকে। আর সিনেমা হল থেকে বের হয়ে যায় সিনেমা শেষে। তো তারপর শান্ত অনেক মন খারাপ করে বাসায় চলে আসে, আর জুলি শান্তকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু শান্তর মন ছিল অনেক খারাপ। তার কারণে শান্ত জুলির কোনো সান্ত্বনা শুনছিল না, আর শান্ত জুলিকে তার বাসা থেকে বের করে দেয়। আর এদিকে শান্ত এত দুঃখ, কষ্ট, অভিমানে ট্রুনির নিচে চাপা পড়ে মরার ডিসিশন নেয়। আর শান্ত যখন ট্রুনির নিচে ঝাঁপ দিবে, তখনই কিছু লোক আচমকা এসে শান্তকে একটি গাড়িতে ভরে ফেলতে থাকে। আর তখনই শান্ত বলতে থাকে, আমি মরতে চাই, আমাকে কেউ বাঁচাবে না, আমার অনেক কষ্ট, আমাকে ছেড়ে দাও, আমি মরি। আর তারা কোনো কথা শোনে না এবং শান্তকে নিয়ে গাড়িতে ভরে ফেলে। আর অন্যদিকে আমরা দেখি কিছু লোকের চোখ, হাত, পা বেঁধে জিজ্ঞেস করছে তুফানকে মারার কন্ট্রাক্ট কে নিয়েছে। বাসির ভাই স্বীকার করলে এক মাথা, আর না করলে 10 মাথা। কিন্তু কেউ ভয়ে স্বীকার করছিল না। ন্যাশনাল লেভেলে আর সে রেগে যায় এবং এক এক করে মারতে থাকে। আর একজন ভয় পেয়ে স্বীকার করে যে সে তুফানকে মারার কন্ট্রাক্ট নিয়েছে। তো তারপর আমরা দেখি যে লোকটা জিজ্ঞেস করছিল এই লোকটা হচ্ছে তুফান, যে তাকে আর তুফান তার হাতে বড় একটি হাতুড়ি তুলে নেয়। তখন সেখানে নিয়োগ আর দেওয়া এই হয় লোকটাকে CID একবারই দিয়ে এখানে মেরে ফেলে। শান্ত আর নিজেকে এদিকে শান্তকে ধরে তুলেছে তুফানের কাছে মতো। নিয়ে আসা হয়। তখন শান্ত তখন একসাথে সামনে আসে তুফান এবং শান্ত। তার অভিনয় দেখার কিন্তু জন্য দুজনই ছিল তুফান দেখতে একরকম। শান্তকে তার কাছে ডাকে। কিন্তু দুজন একরকম হলেও এদের কাজকর্ম এবং চলাফেরা ছিল আকাশ পাতাল ব্যবধান। যেমন একজন ছিল শীর্ষ সন্ত্রাসী, আর অন্যজন খারাপ কাজের কোনো ধারে কাছেও নেই। তো যাই হোক, তখন তুফান শান্তকে বলছিল, অনেকদিন ধরে শুনছিলাম আমার মতো নাকি কাউকে দেখা যায় এখানে ওখানে, কিন্তু আমি তো এখানে, তাহলে ওখানে কে? সূচনাও আমাকে বলেছিল আমার মতো নাকি দেখতে কেউ আছে, অভিনেতা। কিন্তু আমার সিনেমায় আমার চরিত্রে যে অভিনয় করবে তাকে যদি দর্শক আগেই দেখে ফেলে, তাহলে তো সিনেমা ফ্লপ। তখন সূচনা বলে, এই জন্যেই তোমার আগের সিনেমায় তোমাকে দেখানো হয়নি, কারণ তুফানের জীবন নিয়ে তৈরি হচ্ছে এক সিনেমা, আর এই সিনেমায় হিরো হচ্ছ তুমি। আর হিরো হওয়ার কথা শুনে শান্তর মনে আবার বাঁচার আশা জাগে। তখন তুফান শান্তকে বলছিল, কিন্তু এই ঝাপসাটাকে দিয়ে হবে না, এই ঝাপসাটাকে এখান থেকে বিদায় করো। আমি দুবাই থেকে সার্জারি করে আমার মতো দেখতে কাউকে বানিয়ে আনছি, ওকে দিয়েই আমার শুটিং করাবো। তখন শান্ত কাঁদতে কাঁদতে বলে, আমি পারবো ভাই, আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন। তখন শান্তর এত আর্তনাদ দেখে তুফান তার কথাতে রাজি হয় এবং তাকে একটা সুযোগ দেয় এবং বলে 2 মাস এই আস্থানা থেকে প্র্যাকটিস করতে হবে এবং এই 2 মাস কোথাও যাওয়া যাবে না। তখন শান্ত তুফানের কথাতে রাজি হয়, আর এই সিনেমাটি বানানো হবে তুফানের জীবনের কাহিনী নিয়ে। তখন তুফানের বাবা এখানে আসে এবং গল্প বলতে থাকে। তুফানের জন্মের সময় তুফানের মা মারা যায়। তখন মহিলাটি বলেছিল, রাক্ষস জন্ম দিছে, জন্মের সময়ই মারে খাইয়া ফেলছে। তো তারপর তুফান আস্তে আস্তে বড় হয়, আর তাদের এলাকায় দিন দিন বেড়ে ওঠে জমি দখলের অত্যাচার। আর এর প্রতিবাদ জানায় তুফানের বাবা। আর অত্যাচারী শাহনেবাজ ছিল সকল আকাম, কুকাম এবং বড় বড় নেতাদের সাথে হাত। আর এতদিন শাহনেবাজের ভয়ে কেউ কথা বলেনি, কিন্তু তুফানের বাবা শাহনেবাজের বিরুদ্ধে কথা বলাতে সে চলে আসে তুফানদের বাড়িতে। আর তুফানের বাবাকে এসে বলে, গলায় কি খুব জোর বাইরা গেছে? তখন তুফানের বাবা বলে, গলা থাকলে তো জোর বাড়বেই। তখন শাহনামাজ বলে, যদি গলাই না থাকে তাহলে জোর থেকে আসবে? আর এই কথা বলে শাহনাবাজ তুফানের বাবাকে লোক দিয়ে ধরায় এবং সেখানেই শুইয়ে ফেলে জবাই করে ফেলে। এরপর আমরা জানতে পারি তুফানের আসল বাবা ছিলেন সেই লোকটা। আর এখন তুফান যাকে বাবা বলে ডাকে বা বড় হয়ে যাকে বাবা ডাকে, সেটা তার ছিল নকল বাবা বা তার চাচা। তখন তুফানের বাবাকে যখন জবাই করছিল, তখন তার নকল বাবা তাকে জোর করে ধরে রাখছিল, কারণ সে যদি সেখানে যেত তাকেও মেরে ফেলত।
আর তুফানের বাবাকে যখন জবাই করছিল কেউ ভয়ে আগায় না, কারণ শাহনওয়াজ ছিল অনেক খারাপ। যে সাহায্য করতে আসবে তাকেই সে খুন করে ফেলবে। তখন তুফানের বাবাকে ধরে কাঁদতে থাকে, আর শাহনওয়াজ এখান থেকে চলে যাচ্ছিল। তখন সিআইডি আকরাম তুফানের বাবাকে যেই দাটা দিয়ে জবাই করেছে সেই দাটা হাতে দরজা খুলে এবং এক কোপে শাহনওয়াজের মাথা গলা থেকে আলাদা করে ফেলে বলতে থাকে। আর এটা দেখে তার সাথে থাকা সকল লোকেরা ভয় পেয়ে যায় কোনো কথাই শোনে এবং এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু শান্ত আর তুফানের সামনে বসে পানারা গুলি ছিল। খেয়ে মাটিতে তখন লুটিয়ে তুফান পড়ে। বলে, আর "ধ্যাৎ, সিআইডি আকরাম শুধু বলছিল, চুল, দাড়ি তুফান আর সুটবুট খুব পরলেই কি ভয় পাইছে তুফানের রে? মতো হওয়া আর যায়? আপনারা হয়তো ভাবছেন তুফান হতে মুভিটা লাগে এখানেই সাহস, শেষ, কিন্তু না। অ্যাটিটিউড, চোখের সিআইডি চাহনি, আকরামকে আমরা দেখতে পাই শরীরের একটি হসপিটালে অঙ্গভঙ্গি। যায়, আর সে ধ্যাৎ, সকল নার্স তোকে দিয়ে এবং হবে না। ডাক্তারদেরকে গুলি সর করতে এখান করতে থেকে। সামনের পুরাই দিকে ঝাপসা। আগাতে থাকে। তখন শান্ত আর একটা বলে, কেবিনে ঢুকে পড়ে। ভাই, আর আমি দেখতে পারবো। পায় একজন আমাকে একটা অসুস্থ সুযোগ রোগীর দিয়ে সাথে দেখেন। সে হাত মেলায়। তখন আর তুফান সেই বলে, অসুস্থ রোগীটা আর কেউ না, আচ্ছা ঠিক আছে, যা। আমাদের তুফান। গিয়ে আর দেখ তুফান করিডোরে তার কিছু সাথে ব্যবসায়ী একটা বাঘ বসে আছে, নিয়ে বসে আছে। তাদের আর সাথে এই গিয়ে ডিলটা অসাধারণ ফাইনাল করে টুইস্টের আয়। মাধ্যমেই তখন মুভিটা শান্ত রুম এখানেই থেকে শেষ বের হয়, আর তুফানের মতো অ্যাটিটিউড নিয়ে হাঁটতে থাকে। আর তারা তুফানকে দেখে দাঁড়িয়ে যায়। তখন শান্ত বলে, ব্যবসা করতে চাইলে 70%। আর শান্তর এক কথাতেই ডিল ফাইনাল হয়ে যায়। আর এদিকে সূচনা তুফানকে ডাকছিল শোয়ার জন্য। তখন তুফান বলে, তুমি শো, আমি আসছি। তখন শান্ত এখানে আসে এবং বলে, ভাই, ডিল ফাইনাল করে এসেছি 70%-এ। তখন তুফান অনেক খুশি হয় এবং বলে, আচ্ছা চল, তোর আরেকটা পরীক্ষা নিই। তুই আজ আমার বেডরুমে যা, আর তুই সূচনার সাথে থাকবি। যদি সূচনা তোকে না চিনতে পারে তাহলেই তুই পাস। আর শোন, কোনো গাবলা টাবলা কিন্তু করিস না, ওইটা কিন্তু শুধুই আমার। তখন শান্ত বলে, ভাই, আমি তো শুধু অভিনেতা মাত্র, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। তখন শান্ত সূচনার রুমে চলে যায়, আর তারপর আমরা দেখি শান্তকে সূচনা চিনতে পারে না। আর শান্ত এই পরীক্ষাতেও পাশ হয়ে যায়। আর এদিকে সিআইডি তুফানকে খন্ন হয়ে খুঁজছে, কিন্তু কোথাও তাকে পাচ্ছে না। আর তারা খোঁজ পায় যে তার নকুল বাবা একটা জায়গাতে আছে। আর সিআইডি সেখানে চলে যায় এবং তার বাবাকে গিয়ে ধরে ফেলে, আর তার পায়ে একটি গুলি করে। তখন তার বাবাকে একটি হসপিটালে ভর্তি করে সিআইডি নিজেই, এবং এই কথা শুনতে পায় আবার তুফান, এবং সেই হসপিটালে যায় এবং অনেক গোলাগুলি করে এবং তার বাবাকে সেখান থেকে নিয়ে আসে। এবং সে এখানে এসে জানতে পারে তুফানের সম্পর্কে তুফানের নকল বাবা সব ইনফরমেশন দিয়ে দিয়েছে সিআইডির কাছে। আর তুফান রেগে গিয়ে তার নকল বাবাকে মেরে ফেলে। তুফান বলে, আমার কাছে কোনো মির্জাফরের জায়গা নেই। তারপর তুফান সেখান থেকে চলে আসে, আর একে একে তুফানের সকল লোকেদেরকে সিআইডি ধরে ফেলে। আর এটা দেখে তুফান কিছুদিনের জন্য দুবাই যেতে চায়। আর তুফান বলে, এই পরীক্ষায় তুই পাশ করতে পারলেই তোর সিনেমার শুটিং শুরু। আর আমি কিছুদিনের জন্য দুবাই যাচ্ছি, এই কদিন তুই আমার সব মিটিং অ্যাটেন্ড কর। আর তুফান সূচনাকে বলে, আমি খুব তাড়াতাড়ি আসব। দেশটা আমার হাত থেকে চলে গেছে, দেশটা আবার নিয়ন্ত্রণে আসুক, তাহলে আমি তাড়াতাড়ি চলে আসব। তো তারপর তুফান এবং শান্ত দুজনে দুইটা গাড়ি নিয়ে একসাথে রওনা হয়। আর তাদেরকে আমরা দেখতে পারি যে তারা রাস্তা দিয়ে একসাথে যাচ্ছে। আর কে তুফান আর কে শান্ত দেখে বোঝা যায় না। আর এদিকে সূচনা সিআইডিকে ফোন করে বলে দেয়, ওই গাড়িতে কিন্তু সত্যি তুফান আছে। আর তুফান মানুষ খুন করার অপরাধে তুফানকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। আর তুফানকে বাঁচানোর মতো একজনই ছিল এই শহরের দাপটশালী, যার কথাতে পুলিশ নেতা সবাই উঠে বসে। আর সে হচ্ছে মিশা সওদাগর, মানে উর্ফে বাসির ভাই। তখন বাসির ভাই পুলিশের পথ আটকায় আর তুফানকে ছেড়ে দিতে বলে। তখন পুলিশ বলে, তুফানকে হাতে নাতে ধরেছি, আর সে শাহনওয়াজকে মেরে ফেলেছে, এলাকাবাসী সবাই দেখেছে, আর এখন জেল হবে, 18 বছর পূরণ হলেই তার ফাঁসি। তখন আমরা জানতে পারি তুফানের বয়স ছিল তখন 15 বছর। তখন বাসির বলে, যে যাওয়ার সে তো চলেই গেছে, এই অবুধ ছেলেটাকে জেলে দেওয়ার দরকার নাই। একটা 15 বছরের পোলা শাহনওয়াজের মতো লোককে দিনের আলোতে প্রকাশ্যে খুন করেছে, তাহলে বোঝো 15 বছর বয়সে সে কি করবে। একবার ভাবছ ব্যাপারটা? এই পোলা কোনো সাধারণ পোলা না, এই পোলা একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলব। তখন বাসির তুফানকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেয়।
কিন্তু শান্ত আর তুফানের সামনে বসে পানারা ছিল। তখন তুফান বলে, ধ্যাত, শুধু চুল দাড়ি আর সুটবুট পরলেই কি তুফানের মতো হওয়া যায়? তুফান হতে লাগে সাহস, অ্যাটিটিউড, চোখের চাহনি, শরীরের অঙ্গভঙ্গি। ধ্যাত, তোকে দিয়ে হবে না, সর এখান থেকে, পুরাই ঝাপসা। তখন শান্ত বলে, ভাই, আমি পারব, আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন। তখন তুফান বলে, আচ্ছা ঠিক আছে, যা গিয়ে দেখ করিডোরে কিছু ব্যবসায়ী বসে আছে, তাদের সাথে গিয়ে ডিলটা ফাইনাল করে আয়। তখন শান্ত রুম থেকে বের হয় আর তুফানের মতো অ্যাটিটিউড নিয়ে হাঁটতে থাকে, আর তারা তুফানকে দেখে দাঁড়িয়ে যায়। তখন শান্ত বলে, ব্যবসা করতে চাইলে 70%। আর শান্তর এক কথাতেই ডিল ফাইনাল হয়ে যায়। আর এদিকে সূচনা তুফানকে ডাকছিল শোয়ার জন্য। তখন তুফান বলে, তুমি শো, আমি আসছি। তখন শান্ত এখানে আসে এবং বলে, ভাই, ডিল ফাইনাল করে এসেছি 70%-এ। তখন তুফান অনেক খুশি হয় এবং বলে, আচ্ছা চল, তোর আরেকটা পরীক্ষা নিই। তুই আজ আমার বেডরুমে যা, আর তুই সূচনার সাথে থাকবি। যদি সূচনা তোকে না চিনতে পারে তাহলেই তুই পাস। আর শোন, কোনো গাবলা টাবলা কিন্তু করিস না, ওইটা কিন্তু শুধুই আমার। তখন শান্ত বলে, ভাই, আমি তো শুধু অভিনেতা মাত্র, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। তখন শান্ত সূচনার রুমে চলে যায়, আর তারপর আমরা দেখি শান্তকে সূচনা চিনতে পারে না, আর শান্ত এই পরীক্ষাতেও পাশ হয়ে যায়। আর এদিকে সিআইডি তুফানকে খন্ন হয়ে খুঁজছে, কিন্তু কোথাও তাকে পাচ্ছে না। আর তারা খোঁজ পায় যে তার নকল বাবা একটা জায়গাতে আছে। আর সিআইডি সেখানে চলে যায় এবং তার বাবাকে গিয়ে ধরে ফেলে, আর তার পায়ে একটি গুলি করে। তখন তার বাবাকে একটি হসপিটালে ভর্তি করে সিআইডি নিজেই, এবং এই কথা শুনতে পায় আবার তুফান, এবং সেই হসপিটালে যায় এবং অনেক গোলাগুলি করে এবং তার বাবাকে সেখান থেকে নিয়ে আসে। এবং সে এখানে এসে জানতে পারে তুফানের সম্পর্কে তুফানের নকল বাবা সব ইনফরমেশন দিয়ে দিয়েছে সিআইডির কাছে। আর তুফান রেগে গিয়ে তার নকল বাবাকে মেরে ফেলে। তুফান বলে, আমার কাছে কোনো মির্জাফরের জায়গা নেই। তারপর তুফান সেখান থেকে চলে আসে, আর একে একে তুফানের সকল লোকেদেরকে সিআইডি ধরে ফেলে। আর এটা দেখে তুফান কিছুদিনের জন্য দুবাই যেতে চায়। আর তুফান বলে, এই পরীক্ষায় তুই পাশ করতে পারলেই তোর সিনেমার শুটিং শুরু। আর আমি কিছুদিনের জন্য দুবাই যাচ্ছি, এই কদিন তুই আমার সব মিটিং অ্যাটেন্ড কর। আর তুফান সূচনাকে বলে, আমি খুব তাড়াতাড়ি আসব, দেশটা আমার হাত থেকে চলে গেছে, দেশটা আবার নিয়ন্ত্রণে আসুক, তাহলে আমি তাড়াতাড়ি চলে আসব। তো তারপর তুফান এবং শান্ত দুজনে দুইটা গাড়ি নিয়ে একসাথে রওনা হয়। আর তাদেরকে আমরা দেখতে পারি যে তারা রাস্তা দিয়ে একসাথে যাচ্ছে, আর কে তুফান আর কে শান্ত দেখে বোঝা যায় না। আর এদিকে সূচনা সিআইডিকে ফোন করে বলে দেয়, ওই গাড়িতে কিন্তু সত্যি তুফান আছে। তো মুভির পার্ট 2 খুব শীঘ্রই আসছে। আপনারা পার্ট 1 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের পছন্দের মুভি হোক আমাদের পরের গল্প, কমেন্টে জানিয়ে দিন কোন মুভিটার রহস্য উন্মোচন হোক পরের ভিডিওতে। আপনারা বাসে থাকলে গল্প চলতেই থাকবে।